আম্মু তখন সবেমাত্র হাঁটতে বের হয়েছে, বই নিয়ে বসেছিলাম সবে, অমনি ওসামার আগমন। ব্যাস কি আর লাগে, ওসামাকে নিয়ে চলে এলাম আমার রুমে। আম্মুকে দিয়ে আমার এক পুরাতন ওড়নার ফ্রক বানিয়েছিলাম অনেক বলে কয়ে। কে যেন ওসামাকে মেয়ে সাজাতে কেন জানি ওসামাকে মেয়ে সাজাতে আমার খুবই ভালো লাগতো। ওর চেহারাটা ওর মায়ের মুখের আদলেই কিনা, যদিও আম্মু আমাকে পই পই করে বারণ করেছিলেন ওর মায়ের সামনে যেন এসব না করি, কারণ সবাই এক রুচি বা মানসিকতার নাও হতে পারে। ফাঁকা পেয়ে নিজের ইচ্ছে পূরণ করা হয় যাকে বলে আর কি। ব্যাস ওকে খাটের মাঝখানে বসিয়ে ফ্রকটা পরিয়ে দিয়ে সুন্দর করে ঝুটি করে দিলাম দুইটা। তারপর কাজল দিয়ে সুন্দর করে কপালে টিকা দিলাম। লাল ফ্রক একেবারে ছেলেটাকে পরীর মতো লাগছে। রসগোল্লাটা যদি মেয়ে হতো। ইস ওফ, ওকে নিয়ে দুষ্টামি করতে করতে আম্মু চলে এলেন। রসগোল্লাটাকে দেখে আম্মুর সে কি হাসি। আম্মু এটা সেটা বলে আহ্লাদ করছে আর সেও হাসিতে মেতে উঠেছে। সন্ধ্যে দিকে উনিও চলে এলেন। ওসামাকে কোলে নিয়েই আমি দরজা খুলে দিলাম। উনি কিছুটা ভিমড়ি খেলেন মনে হলো, কিন্তু মুখে কিছু বললেন না। রুমে গিয়ে ফের ডাকতে শুরু করলেন, তুলি এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমি ওসামাকে কোলে করেই ওনার জন্য পানি নিয়ে গেলাম। উনি ততক্ষণে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে এলেন। আমার সামনে এসে দাঁড়াতেই ওসামা বড়সড় চোখ করে খুব মনোযোগ দিয়ে ওনাকে দেখছে। কোলে চড়ার ধান্দা আর কি। দেখেন তো আমাদের কেমন লাগছে। লাইক কদু নিয়েছে লাউকে, নিজের জান নিয়ে নিজেই চলতে পারে না। দাও ওকে আমার কাছে দাও, কখন যেন আবার ফেলে দাও তার ঠিক নাই। আসেন প্রিন্সেস, আপনি আমার কাছে আসেন বলে ওসামাকে আমার কাছ থেকে টেনে নিয়ে কোলে নিলেন। ওনার কথায় কিছুটা আহত হলেও এই ভেবে হাসি পাচ্ছে যে ছেলের লেবাসটাই আমি চেঞ্জ করে ফেলেছি। ওসামাকে কোলে নিয়ে উনিও আহ্লাদে মেতে উঠেছেন। কিছুক্ষণ পর দেখি উনিও ওসামাকে এক হাতে কোলে নিয়ে আরেক হাতে ভেজা প্যান্ট নিয়ে ঘরে ঢুকছেন। নিশ্চিত কোলে করে হিসু করে দিয়েছে পাজিটা। তুলি, তুমি ওকে এভাবে মেয়ে সাজালা কেন? ভাগ্যে শিশু করলো, নইলে তো আমি টেরই পেতাম না যে ও ছেলে। আমি ওরে আজীবন মেয়েই ভাবতাম। আমি তখন কাপড় ভাঁজ করছিলাম বিছানা পাশে দাঁড়িয়ে। ওনার কথা শুনে কতক্ষণ বিছানায় লুটোপুটি খেয়ে হাসলাম। ওসামা ওনার কোলে থেকে বেশ আদরে ভঙ্গিতে মুখে দু হাত পেতে চেপে হেসে যাচ্ছেন, আর উনি বেশ অসহায়ের মতো একবার আমাকে দেখছেন তো একবার ওসামাকে। হাসাহাসির পাট চুকিয়ে খুব দুষ্টামি হলো সারা সন্ধে ওকে নিয়ে। 7:30টার দিকে এসে ওসামাকে নিয়ে গেলেন ওর মা। বাচ্চাটাকে খুব মিস করছিলাম, ইচ্ছে করছিল না ওকে কোল ছাড়া করার। এদিকে উনি বগলদাপা করে আমায় নিয়ে পড়তে বসালেন, কিন্তু পড়া বাদ দিয়ে আমি ওসামার ব্যাপারে বকবকানিতে মেতে উঠলাম। ফলস্বরূপ জমঠাকুরের 82 আনাও ওজনের ধমক। সে কেন বুঝে না আমার এই পড়াশোনা একদম ভালো লাগে না। উফ, আমার ভাল লাগে না পড়তে। মানে আমি পড়বো না। পড়াশোনা না করলে খাবে কি? আমি ভিক্ষা করব। বেশ ভালো বুদ্ধি। আজকাল খুচরোর অনেক সংকট, তবে তুমি তো ঠিকঠাক ভিক্ষাও করতে পারবে না। অনেক প্যাচাল হয়েছে, এবার পড়ো। পরীক্ষার গুনে গুনে আর 2 মাস আছে। এখন উনি বলছে পড়াশোনা বাদ দিয়ে ভিক্ষা করবে। কি সব ভাবনা চিন্তা, পড়ো জলদি। না তুলি, কি? আমি রেগে যাচ্ছি কিন্তু আমি একটু ভয় পাচ্ছি না। ওসামাকে বড্ড মিস করছি। কাল তো আবার আসবে ওসামা, পড়ো জলদি। আমাকে একটা ওসামা এনে দিবেন? কি? ওসামা কি বাজারে কিনতে পাওয়া যায়? গবেট কোথাকার। শীঘ্রই পড়া শুরু করো। এত পড়াশোনা করে কি হবে বলেন তো? বিয়ে তো হয়ে গেছে, সংসার করছি, এরপর বাচ্চা মানুষ করব, তাদের পড়াশোনা করাবো। আর বাচ্চাদের পড়াশোনা করানোর মতো পড়াশোনার যোগ্যতা আমার হয়েছে। তারপর তো আপনি আছেনই। সব ঠিক আছে, যা যা বলছো সব ঠিক আছে, তোমার কথা। তোমার একাল কি আছে বা থাকবে, কিন্তু আমার টাকায়, তারপর ছেলে মেয়ের টাকায় পরে পরে জীবন পার করে দিবে। নিজের অস্তিত্ব বলতে কিছু তো একটা ব্যাপার আছে নাকি? ওসামার আম্মু তো কিছু করে না। আমার ফ্রেন্ড যাদের বিয়ে হলো তারাও তো এবার এক্সাম দিবে না। মিলি তো প্রেগনেন্ট।
সে রাত অনেক বকবকানি হলো আমার আর তার সাথে, অনেক ভাসানো হলো। যমঠাকুর বেশ বুঝে গেছেন আমি বাচ্চার জন্য কতটা ডেসপারেট হয়ে আছি। আসলে তখন ওসামাকে দেখলে নিজের ভেতর তৃষ্ণাটা যেমন বেড়ে যায়, ওকে ছাড়তে ইচ্ছে করে না, ইচ্ছে করে লুকিয়ে পিল খাওয়ার অফ করে দিলাম। যমঠাকুর ব্যাপারটা কোনো না কোনোভাবে জেনে গেছেন, তারপর তো ভয়াবহ বকা। আমার এই কাজের শাস্তিস্বরূপ উনি আর আমার কাছে ঘেঁষেন না, আমিও পাত্তা দিই না। মাঝে মাঝে খুব রাগ ওঠে যায়, যখন ইচ্ছে করে সব ভেঙে ফেলি। কেন উনি আমার সাথে আমার কথা শোনেন না? পড়াশোনা ফের আগের মতো গতিতে চলল, পরীক্ষাও সামনে ঘনিয়ে আসছে। এরই মাঝে এক রাতে উনি আমাকে ঘুমের মধ্যে খুব জোরে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে যেন কত যুগ পর পানির পিপাসা মিটেছে। একে একে সারা রাত মুখে চুমুকে আমাকে বাচ্চাদের মতন করে বোঝাতে লাগলো অল্প বয়সে গর্ভধারণ ঠিক কতটা রিস্কি। মুখে কোনো রাগ কাটলাম না আমি, আমার সিদ্ধান্তে অটল ছিলাম। সে রাতটাও কেটে গেল নির্ঘুম ভালোবাসার নামে। ওনাকে না জানিয়ে পিল খাওয়া টোটালি অফ করে দিলাম। মাসিকের তারিখটা একবারে হাতে গুনে ক্যালেন্ডার এঁকে মনে রাখলাম, কিন্তু বিধিবাম গুনে গুনে নয়, দিন পিছিয়ে পিরিয়ড সাইকেল অন হয়ে গেল। অনেক আশায় ছিলাম হয়তো কিছু একটা আশানুরূপ হবে, কিন্তু তার আর কিছুই হলো না। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আমাকে জড়িয়ে ধরতে বেশ ফুঁসে উঠলাম। উল্টো পাল্টা যা মনে ধরেছে বলে দিলাম। এত বলছি আপনি পারেন না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। উনি রাগ করার বদলে হাসলেন, বেশ হাসলেন। ওনার হাসি দেখে যেন আমার গায়ের চামড়া গলে যাচ্ছে। আমাকে ফোঁস করতে দেখে ঘামের ভেজা শার্টটার সাথে লেপ্টে ধরলেন। কোমরের দুপাশে হাত এমনভাবে চেপে ধরলেন যেন ওনার থেকে ছুটতে না পারি। ও রিয়েলি? আধা ঘন্টায় তো আমাকে সামলাতে পারো না, কান্নাকাটি জুড়ে দাও, আর সেই আমাকে বলছো আমি পারি না। আর কিচ্ছুটা হবে কি করে? প্রোটেকশন তো তাহলে নষ্ট করে দিচ্ছি কি না? আর তুমি যে পিল নিচ্ছ না সেটা তো আমি ভালো করে জানি। আমি যা বলেছি সেটাই সত্যি, আর মোটেও কথা ঘোরাবার চেষ্টা করবে না। মোটেও কথা ঘোরাচ্ছি না। কি পারি না পারি চলো প্রমাণ করা যাক। অবশ্য তুমি পারবে কি না আগে সেটা ভাবনার বিষয়। কি পারবে? ওনার এই খোঁচা মারা কথা শুনে আমি রেগে ফের চেঁচামেচি জুড়ে দিলাম। আম্মু এক পর্যায়ে রুমেই চলে এলো। কি হয়েছে জানতে চাইলে আমি অহরহ করে সব বলে দিলাম। এদিকে আমার কাণ্ডে আম্মু ভ্যাবাচাকা খেয়ে আছে না, যমঠাকুর কপাল চাপড়ে যাচ্ছেন। এইটুকি তোর বয়স কত হয়েছে? হ্যাঁ, এখনই বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে আছিস? কই পড়াশোনা করবি, সময়টাতে উপভোগ করবি, তা না। ওসামার আম্মু বিয়ে শেষ হবার পর বিয়ে করেছেন। এম এ পড়াকালীন ওসামার হয়েছে, আর তোর এখন 17 পেরোয়নি, আর তুই নিজেই একটা বাচ্চা, তারপর আবার বাচ্চা নেওয়ার জন্য মাথা নষ্ট করছিস। এখনও অনেক সময় বাকি আছে টুকি, পড়াশোনা কর, ঘোরাঘুরি কর, নিজেকে স্বাবলম্বী কর, তারপর না হয় বাচ্চা। এবার ওনার সাথে আম্মু এসে ভাষণ শুরু করে দিলেন। রাগটা মাথায় যেন দপদপ করে বেড়ে যাচ্ছে। তোমরা কেউ ভালোবাসো না, তাই আমার কথার তোমাদের কাছে কোনো দামও নেই। তোমরা সবসময় নিজেদের সিদ্ধান্ত আমার উপর চাপে দাও, ভাল লাগে না, ধুর। বলে রুমে চলে গেলাম। পড়ার ঘরে দরজা আটকে দিলাম। বইগুলো দেখে আমার পিত্তি জ্বলে উঠছে একেবারে। এইগুলোর জন্য এত কিছু ইচ্ছে করছে জানালা দিয়ে সবগুলো ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিই। এদিকে মাথা ব্যথা আর পেট ব্যথায় কাহিল লাগছে খুব। চেঁচামেচি করলে মাথা ধরে যায়। বিছানায় টান হয়ে শুতে পারলে ভালো লাগতো একটু, কিন্তু ও রুমে যাব না আমি। এক প্রকার জেদ ধরে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম আমি। চোখ মেলে দেখি উনি ডাকছে, আর আমি বিছানায় শোয়া। বুঝতে একটু সময় নিলেও সব স্পষ্ট। উঠে বসতে ওনার ভেজা গামছা দিয়ে মুখে মুছিয়ে হাতে পানি দিলেন। তারপর টেবিলের উপর থেকে খাবার নিয়ে এসে আমার মুখের সামনে ধরলেন। রাগটা আমার তখনও কমেনি। আমি গ্লাসটা বিছানার পাশে টেবিলে রেখে ফের একপাশ হয়ে শুয়ে পড়লাম। উনি একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলে তুলি, আমি কিন্তু অফিস থেকে এসে এক গ্লাস পানিও খাইনি, আর তুমি যদি এখন না উঠো তাহলে গ্যারান্টি দিয়ে বলছি রাতেও খাবো না। ওনার কথা শুনে খারাপ লাগা সত্ত্বেও আমি উঠলাম না। উনি আমাকে টেনে উঠিয়ে 2-3 গাল খাইয়ে দিলেন। আসলে এই সময় মুখে রুচিটা ঠিকঠাক থাকে না, তাই খাওয়া নিয়ে যমঠাকুরও বেশ জোর করেন না, কিন্তু দুধ আর আপেল ঠিকই নিয়ে এলেন।
অনেক জোর করা সত্ত্বেও আমি খেলাম না। রাতে এক প্রকার টেনে নিয়ে আলতো করে জড়িয়ে ধরে দুষ্টামি শুরু করে দিলেন। এলোমেলোভাবে সারা শরীরে তার হাত বিচরণ করছেন। বেশি কোমর ব্যথা করছে, গরম পানির সেক নিবে। রাগ করে আছো এখনও? জানি না। আমার বেবি নিবে তুমি? অবশ্যই নিব, জাস্ট তোমার এই জারটা একটু পারফেক্ট হোক, একটা বেবি ক্যারি করার জন্য পারফেক্ট হোক, তখনই আমরা বাচ্চা নিব। তোমার সবে তো 17-20 বছর হোক, তারপর আমরা একটা বেবি প্ল্যান করব, প্রমিস? না। আচ্ছা বাপ, আমার আগে এইচএসসিটা তো দাও। আমি আপনার বাবা না বলে মুচকি হেসে ওনাকে জড়িয়ে ধরলাম। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। উনি সারাদিন অফিস করে এসে আমাকে নিয়ে ফের পড়তে বসতেন। তার উপর আমার এই বায়না সেই বায়না তো আছেই। কখনো উনি খুব ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরলে বিছানায় গিয়ে পড়তে বসতাম। আমাকে শুয়ে শুয়ে পড়তে দেখতেন উনি, আর আমি পড়ার ফাঁকে ব্রেক নিয়ে ওনার পিঠের উপর টান টান হয়ে শুয়ে পড়তাম। এভাবে পড়াতাম। কখনো বাচ্চাদের মতো কোলে বসে ওনার বুকে পিঠে ঠেকিয়ে ওনার সাথে কথা মনোযোগ দিয়ে শুনতাম। এক্সট্রা পড়ানোর জন্য শাস্তিস্বরূপ উনি আমাকে কোলে করে ছাদে নিয়ে গিয়ে চন্দ্রবিলাস করাতেন। যেদিন চাঁদের আলো থাকতো না, সেদিন উনি খুব খুশি হয়ে ছাদের দিকে নিয়ে যেতেন। প্রথম ব্যাপারটা বুঝতে না পারলেও ওনার এসব দুষ্টু বুদ্ধি বুঝতে আমার খুব একটা সময় লাগতো না। দিন গুনে গুনে পরীক্ষাও শেষ হয়ে যায়। ছুটিতে আম্মু, আমি, মা, বাবা আর ফুলি খালা মিলে নানুর বাড়িতে চলে গেলাম। উনি যেতে পারেনি, ছুটি নেই এই জন্য। কোনো সপ্তাহে বৃহস্পতিবার ধরে আমাদের আনতে চলে গেলেন। সেখানে থেকে ফিরে মায়ের কাছে যাবার খুব ইচ্ছা হচ্ছিল। ওনাকে বলতে সে কি রাগ, সপ্তাহের উপর নাকি একা রেখে সবার সাথে থেকে এসেছে, এখন কোথাও যাওয়া চলবে না। রাতে যখন খুব কাছে এলেন তখন খানিকটা প্যান করে চালাকি করে মায়ের কাছে যাবার ব্যাপারে রাজি করিয়ে নিলাম। তবে বেশি না, 2 দিন থাকার জন্য আর কি। 2 দিন পরে শাশুড়ি বগল দাবা করে নিয়ে এলেন। সে রাতে আর নিস্তার পেলাম না। রোজ রাতে ওনাকে ভালোবাসার নতুন উপাখ্যান শুরু হলো এক একটা করে। আর তার ছুটির দিনে ঢাকা শহরে আনাচে কানাচে চষে বেড়ানো। ব্যাপারটা এমন হয়েছে যে ছুটির দিনগুলোতে আমি তার বস, যা বলবো তাই, এক্ষুনি চাই এক্ষুনি। এই দিনগুলোতে শত বুঝিয়েও আমাকে এড়িয়ে বাসায় রেখে যেতে পারতেন না তিনি। কারণ আগেই বলা আছে সকালে বন্ধুবান্ধব, কিন্তু বিকেলটা আমার চাই। জবাবে সে শয়তানি হাসি দিয়ে, আর রাতগুলো আমার। আমি তার কথায় লজ্জা পাই আর সে আমার লজ্জা দেখে হাসে। রেজাল্টের দিন ওনার টেনশন দেখে কে সাথে আম্মুরও। আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি, এটা খাচ্ছি সেটা খাচ্ছি। যখন ঘড়িতে 12টা বাজলো তখনই শুরু হলো আমার হাওমাও করে কান্না। রেজাল্ট এখনও আসে নাই কেন, ফেল করেছি কিনা। আবার যথারীতি তার 1 ঘন্টা পর উনি এক গাদা মিষ্টি নিয়ে বাসায় এলেন। তাতে পাশ করেছি ব্যাপারটা আমি নিশ্চিত হয়ে কান্না বন্ধ করে দিলাম। সেবার রেজাল্ট আমার এসএসসি থেকেও ভালো হয়েছে। উনি খুশিতে মিষ্টির বন্যা বয়ে দিলেন। তার 2 মাস পরে আমাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল। সপরিবারে আমরা রূপসীকে চলে গেলাম। সেখানে আম্মু গরিবদের খাওয়ালেন, আমার আর ওনার মঙ্গল কামনা করলেন। সে রাতে উনি আমাকে মুক্ত নাকফুল উপহার দিলেন। গভীর রাতে সবার অগোচরে আমরা বাগান বিলাস করলাম। আঁচল ভর্তি করলে মালা গেঁথে তাকে পরিয়ে দিলাম, পুকুরের উপর হাট বসানো অজস্র জোনাকিদের সাক্ষী রেখে। জীবন আসলে অনেক সুন্দর যদি জীবনের সঙ্গীটি হয় একেবারে মনের মতো। সাদাব নামক মানুষটাও আমার জীবনে ছিল ঠিক সেরকম। তার কাঁধে মাথা রেখে এক জীবন যেন অসংখ্যবার পার করা যায়। সময় যত যাচ্ছে আমি তার প্রেমে তত গভীরভাবে হাবুডুবু খাচ্ছি, তলিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি ক্রমশ নিজেকে তার মাঝে। অনার্স প্রথম বর্ষ শেষ হতে আমি আমার বাচ্চা নেবার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। উপায়ান্তর না দেখে উনি বাধ্য হয়ে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গেল পরামর্শ আর চেক আপের জন্য। ডাক্তার চেক আপের পর ওনাকে চিন্তামুক্ত করলেন যে আমি খুব স্বাভাবিকভাবে গর্ভধারণে সক্ষম। ডাক্তারের কথা শুনে আমার ভাবনাটা এমন ছিল যে আমি কালই কনসিভ করে ফেলবো। এত সহজ ভাবনাটা সময় আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে ব্যাপারটা কত সাবধান আর কতটা দৈবিক।
প্রতিবার পিরিয়ড সাইকেল পিছানোর মতো আমি অধীর আগ্রহ নিয়ে থাকতাম, হাতে গুণে ঠিক মনে রাখতাম, খুব সাবধানে থাকতাম, যত আচার কুসংস্কার যা মনে আসতো মানতাম। কিন্তু এত কিছু করেও ফলাফল শূন্য। দেখা যেত সপ্তাহখানেক বা 10 দিন পিছিয়ে পিরিয়ড সাইকেল অন হয়ে গেছে। মন খারাপ হতো, একদম ভেঙে চুরে নিজেকে গুটিয়ে নিতাম। সেই সময়টাতে উনি আমাকে একদম বুকে করে আগলে রাখতেন, খুব বোঝাতেন। মন খারাপ করে থাকি বলে ছুটি পেলেই এখানে সেখানে নিয়ে বেড়াতেন। কিন্তু দিন শেষে ওনার বুকে মাথা যখন রাখি তখন মাতৃত্ব নামে ক্ষোধাটা আমার তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। নিজেকে কোনোভাবেই সংবরণ করতে পারি না। আমার মনের এমন অবস্থা দেখে উনি আমাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন। ওনার চোখে আমাদের দুজনের কোনো ত্রুটি ধরা না পড়া সত্ত্বেও উনি কিছু টেস্ট করতে দিলেন। আল্লাহ এক্ষেত্রে আমাদের সহায় হলেন। টেস্টে সব কিছুই স্বাভাবিক। খুব সামান্য পরিমাণ মেডিসিন আমাকে প্রেসক্রাইব করা হলো, আর সাথে পরামর্শ। কেন যেন ডাক্তারের সান্নিধ্যে অজানা শঙ্কা থেকে মুক্ত হলাম। এদিকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে জমঠাকুর অফিস থেকে ছুটি নিয়ে কক্সবাজার ঘোরাতে নিয়ে গেলেন। আম্মুকে রেখে চলে গেলাম মেজো ভাবির কাছে। কক্সবাজারের 3 দিন থেকে ফিরে এলাম শত সহস্র ভালো মুহূর্ত আর অনুভূতি নিয়ে। অনার্সের 2য় বর্ষ ফাইনাল দিয়ে বসা তখন, কিন্তু জমঠাকুরের প্রমোশনের তাগিদে ঊর্ধ্বশ্বাসে ব্যস্ত তখন। এদিকে আমি আর আম্মু মিলে 2 পরিবার নিয়ে খুব সুন্দর একটা পিকনিকের প্ল্যান করে ফেললাম। এবার জমবেটার রিয়াকশনের অপেক্ষা মাত্র। রাতে উনি বাসায় ফেরার পর বেশ খাতিরদারি শুরু করে দিলাম। ব্যাপারটা ওনার কাছে যদিও অস্বাভাবিক ঠেকছিল। বারবার তো জিজ্ঞাসা করছিল কিছু হয়েছে কিনা বা কিছু ভুল করেছি কিনা, কিন্তু সেরকম তো কোনো কিছুই ছিল না। আমি উত্তরে হেসে আহ্লাদ করে ওনারকে জড়িয়ে ধরে না করলাম। আমার না শুনে কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, এতক্ষণ কনফিউজ ছিলাম কিছু হয়েছে কিনা, তুমি জড়িয়ে ধরে একেবারে কনফার্ম করলে ব্যাপারটা। লোকটা কেমন করে যেন সব বুঝে যায়। সেদিনের পর টানা 8 দিন তৈলমর্দন করেও কোনোভাবে তাকে রাজি করানো গেল না। সাপ্তাহিক ছুটির দিনেও তার নাকি কী সব কাজ থাকে। ছুটি একেবারে পাবলিশ না মানে না। কিন্তু আমি তো ছাড়া পাচ্ছি না, শুধু মোক্ষম সময়ের অপেক্ষা করছি মাত্র। এবং আমি খুব ভালো করে জানতাম সে সময়টা আমার খুব বেশি দূরে নয়। তাই সুযোগের সদ্ব্যবহার করেও ফেললাম। আচ্ছা তুলি, আমাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে কি তোমার এই কথা সেই কথা নানা হাবিজাবি মনে পড়ে? মানে আমি যখন তোমাকে একটু আদর করতে যাব ঠিক তখনই তোমার এটা ওইটা চাই নাকি? এমন করছেন কেন? একদিনের ছুটিই তো। আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। কান্নাকাটি করেও কিন্তু কোনো লাভ হবে না, তখন বলে দিলাম। ওনার কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল। তাই কিছুটা সরে এসেই একপাশে ফিরে শুয়ে পড়লাম। উনিও আর কথা বাড়ালেন না। আমি কাল মায়ের কাছে গিয়ে কয়টা দিন থেকে আসব, আপনাকে আর কষ্ট করে ছুটি নিতে হবে না। জবাবে উনি কিছুই বললেন না, কিন্তু নীরবতায় ওনার পরপর ফেলা 2টি দীর্ঘশ্বাস আমি বেশ স্পষ্ট শুনলাম। আজকাল এতই কাজ পাগল হয়েছে যে বাসায়ও লেট করে ফিরে। বেশি সময় আর মন খারাপ করে থাকতে হলো না। কোথাও যাওয়া চলবে না কাল। আগামীকাল ছুটির অ্যাপ্লিকেশন করব, দেখি কি হয়। বেশ গম্ভীরভাবে কথাটা বললেন। আমি তো খুশিতে বাকবাকম করতে শুরু করলাম। ওনার বুকের উপর চেয়ে বসে ধরে বললাম। উনি ধরলেন না আমায়। রাগ করছেন? ওনার মুখের দিকে তাকিয়ে। না, ভাবছি দিনকে দিন আমার সংস্পর্শ থেকে তুমি কতটা চালাক হচ্ছ। বেছে বেছে আমাকে ওয়েক টাইমে আমার এতদিনে কোলেপিঠে করে মানুষ করার ফলই তো আপনার নাক কাটতে দেই কী করে বলেন? ওরে বাস, খুনসুটি আর ছোট ছোট ভালোবাসাগুলোতেই কেটে যাচ্ছে সারা রাত। পরদিন ঘুম থেকে উঠে ওনাকে বারবার ছুটির কথা মনে করিয়ে দিচ্ছিলাম। প্রথমত এত সকালে আমাকে ঘুম থেকে উঠতে দেখে খানিকটা অবাকই হলেন। সকাল থেকে কি হলো জানি না, তার একটু সুযোগ পেলে জড়িয়ে ধরছে, লুকিয়ে চুমু খেয়ে নিচ্ছে, আবার বেশি ভালোবাসা বই পোকা স্বরূপ গলায় বুকে কালশিটে দাগ ফেলে দিচ্ছে। সকালে আম্মু আর ফুলি খালা মিলে ওনার প্রিয় ভুনা খিচুড়ি আর আলু ভাজি করেছিলেন।
দেখে তার সে কি খুশি। বেশ আয়েসি করেই সকালের নাস্তা করে সেরে ফেলে আহ্লাদ করলেন। বের হওয়ার সময় ফের রুটিন মোতাবেক পানি চেয়ে নিয়ে শেষ চুমুকটা আমার কপালে দিয়ে বেরিয়ে পড়লেন আর বলে গেলেন, সাবধানে থেকো, আম্মুকে দেখো। আমি মিষ্টি হেসে তাকে ফের ছুটির কথা মনে করে দিলাম। উনি আচ্ছা আচ্ছা করতে করতে মাথা তুলিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। সারাদিনে এ কাজ সে কাজ করে সেদিন আর ঘুমোতে ইচ্ছে হলো না। একটা উত্তেজনা কাজ করছে ভেতরে। আল্লাহকে ডেকে মনে মনে মানত করে নিলাম আজ যেন ছুটি নিয়ে ফেরে। হাবিজাবি ভাবতে ভাবতেই আলমিরার কাপড় চোপড় ঘেটে পিকনিকের জন্য ড্রেস পছন্দ করছিলাম। এর মধ্যে আম্মু খানিকটা হন্তদন্ত হয়ে রুমে এলেন। টুকি মা, চল তো একটু। কী হয়েছে আম্মু? কোথায় যাব? একটু পর তো সন্ধ্যা হবে। এত কথা আম্মু। কথা শেষ করে আগেই ফোন বেজে উঠল ওনার হাতে। আমাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। হাতের কাপড় বিছানার উপর রেখে আমিও আম্মুর পেছন পেছন গেলাম। কি হয়েছে? কোথায় যাব? বারবার বলার পরও কিছুই বলছিলেন না। তবে খুব টেনশনে আছেন আমি ভালো করেই বুঝতে পারছিলাম। প্রায় ঘন্টাখানেক পর বাড়ির গেটের দিকটা অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমার সাথে আম্মুর চোখাচোখি হতেই উনি এক প্রকার ছুটে বেরিয়ে গেলেন। আমি কিছু না বুঝে ওনার পেছন পেছন দৌড় দিলাম। নিচে নামতেই দেখি শাফি ভাই আর রফিক ভাই ওনার বন্ধু পেছনে দরজার দিকে আর ওয়ার্ড বয়দের সাথে স্ট্রেচার বের করছে। খুব আগ্রহ থাকা সত্ত্বেও আমি সামনে এগুলোম না। আম্মু ওনাকে চিল্লিয়ে যেন কি বলছেন। রফিক ভাই অ্যাম্বুলেন্স এক হাত বের করতে আর এক হাত নিজের দিকে চোখ জল মুছতেই আমার দিকে তাকালেন। আমার দৃষ্টি স্ট্রেচারের সাদা কাপড়ে মোড়ানো মানুষটার উপরে নিবৃত। আমার সামনে দিয়েই সবাই মিলে স্ট্রেচার সহ সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মুখে ঢাকার কারণে চেহারা দেখতে পেলাম না। ওনাদের পেছন পেছন উপরে চলে গেলাম। আম্মুও এলেন। রফিক ভাইকে ছেড়ে স্ট্রেচারে রাখা মানুষটার উপর থেকে কাপড় সরিয়ে ওখানেই লুকিয়ে পড়লেন কান্নায়। আম্মুর জন্য আমি তখনও মুখটা দেখতে পাচ্ছিলাম না। সামনে এগোতেই মনে হলো স্বপ্ন দেখছি। কোনোভাবেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সকালে তো মানুষটা দিব্যি পান্নচ্ছল দেখছিলাম। পরনে শার্টটা নেই, সারা শরীরে জুড়ে শুধু ব্যান্ডেজ, মাথায় হাতে এখানে সেখানে সারা শরীরে। কপালে ব্যান্ডেজের জন্য চোখ দুটো কিছুটা ঢাকা পড়ে গেছে। হাতটা দেখে মনে হচ্ছে ভেঙে গেছে। আচ্ছা আম্মু এভাবে মানুষটার উপর শুয়ে আছে কেন? ব্যথা পাচ্ছে তো? আমি খুব স্বাভাবিকভাবে আম্মুকে ডাকলাম, আম্মু উঠো, উনি ব্যথা পাবেন। আম্মু কি হলো জানি না, উনি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। দেখতে দেখতে ফাঁকা ঘরটা মানুষে পরিপূর্ণ হয়ে গেল। আম্মু আর কাঁদতে পারছিলেন না, ওনার বুকের সাথে মিশে ছিলেন একেবারে। আমি আম্মুকে ডাকি, কেন কাছে জিজ্ঞাসা করি, কিন্তু আম্মু তাও কান্না থামালো না। আমি এক প্রকার বিরক্ত হয়ে আম্মুর কাছে থেকে উঠে এলাম। শাফি ভাইয়ের কাছে যেতে নিয়েও গেলাম না। উনিও দেখি সোফায় বসে ডুকরি কেঁদে যাচ্ছে। অগত্যা আমাকে রফিক ভাইয়ের কাছে যেতে হলো। রফিক ভাই, ওনার একটু রুমের দিকে নিয়ে আসুন না। এত মানুষের মাঝে মানুষটার ঘুমের সমস্যা হচ্ছে। আপনারা মিলে ওনাকে বিছানায় শুয়ে দিন। ঘুম খুব পাতলা ওনার, একটু আওয়াজ হলে ঘুমে উঠে যাবে। আল্লাহ রে, বলেন ভাবি, ভাই যেন হয়, তাই যেন হয়। ওর একটু ঘুম ভেঙে যাক, ওরে ফিরাইয়ে দিক। ভাবি, এই দিন আসবে জানলে কোনো দিন ও আল্লাহর কাছে সকাল দেখার ফরিয়াদ করতাম না। রফিক ভাই আমার দু হাতের মাঝে নিজের কপাল রেখে কথাগুলো বলছিলেন আর ফুপাচ্ছিলেন। ছেলে মানুষের কান্নাটা দেখতে বড়ই অস্বস্তি হয়। রফিক ভাইকে বসিয়ে দিয়ে আমি ফের ওনার কাছে চলে এলাম। মুখটা মলিন হয়ে আছে একেবারে, চেহারা সে জৌলুসটাই নেই যেন। অথচ মানুষটা হাসলে আমি নির্দ্বিধায় 100 বছর তাকে থাকতে পারবো। কথাগুলো ভেবেই শাড়ির আঁচল দিয়ে ওনার মুখটা মুছিয়ে দিলাম। ততক্ষণ মা বাবা চলে এলেন। কান্নায় কান্নায় ঘরের পরিবেশটাই যেন পাল্টে যাচ্ছিল। আমি তখন মেনে নিতে পারিনি মানুষটা আর নেই, চলে গেছে। ওছিলায় একেবারে জীবন থেকেই ছুটি নিয়ে গেলেন চিরকালের জন্য। আমি তখন ভাবতে পারি নাই যে আমার 2 বছর 10 মাসের 17 দিনের সংসার তার নিঃশ্বাসের সাথে সাথেই শেষ হয়ে গেছে। আমি খুব স্বাভাবিকভাবেই বসেছিলাম, সবাইকে দেখছিলাম। আস্তে আস্তে বড় আপু, মেজো ভাইয়ে ভাবিও চলে এলেন। কান্নার রোল যেন আরও আগমোড়ে আরও নতুন করে ভারী হলো। ওনাকে গোসলের জন্য নিতে চাইলে আমি বাদ সাধলাম। সবার সাথে খুনোখুনি ঝগড়া করলাম।
আপনারা পাগল হয়ে গেছেন? কিসের গোসল? মানুষটার সারা গায়ে ব্যান্ডেজ, এই অবস্থা ওনাকে গোসল করাবেন? আম্মু তুমি চুপ করে আছো কেন? কেউ আমার কথা শুনলো না। ফুলি খালা, মেজু ভাবি আর মা মিলে আমাকে আটকে রাখলেন। টুকি রে, বাবু আর নাই রে মা, ছেলে আমার শেষ হয়ে গেছে রে মা, বাবু আর নাই, আমার এতিম কইরা রাখা গেছে রে মা, আমারে কে জড়ায় ধরে বলবে? আম্মু ডেকে এটা সেটা বলে কে আহ্লাদ করবে? আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমারে কেন দেখে না? আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে আল্লাহ। তোমার গায়ে যেন এই আহাজারির সয় আল্লাহ। আমার সোনার টুকরা ছেলেটা তুমি এত কষ্ট কেন দিলে? কি পাপ করেছিলাম আমি? এই মেয়ের মুখের দিকে তাকায়া তোমার আত্মা কাঁপে নাই? আম্মু কথায় আমি খুব রেগে গেলাম। আবল তাবল বকতে শুরু করে দিয়েছে। নেই মানে কি? ওনাকে গোসল করানোর পর মা আমাকে টেনে ওনার সামনে নিয়ে গেলেন। তুলি শেষ দেখাটা দেখে নে মা, ছেলেটাকে শেষবারের মতো দেখে নে। মায়ের কথা শুনে বেশ রাগ হলো, একটা ধমক দিলাম। তারপর মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ওনার কাছে চলে এলাম। কপালে আর ব্যান্ডেজ নেই, সেলাই দেখা যাচ্ছে স্পষ্ট। খুব চুপটি করে ওনার মুখে মাথা রেখে বেশ জড়িয়ে ধরলাম। রোজ রাতেই তো উনি এভাবে জড়িয়ে ধরে ওনার বুকে ধুকভুকানির আওয়াজটা আমার খুব পছন্দের, কিন্তু আজ একেবারে শান্ত, কোনো আওয়াজ পাচ্ছি না। আমাকে জড়িয়েও ধরছে না। মা একটু দেখবে, ওনার বুকে কোনো আওয়াজ পাচ্ছি না। কি হয়েছে আপনার? আমাকে শক্ত করে একটু জড়িয়ে ধরেন না, আমি ভয় পাচ্ছি তো। আচ্ছা, আমরা না পিকনিকে যাব, ছুটি এনেছেন আপনি সুস্থ হলেই যাব। কিন্তু কেমন যেন কথার খেই হারিয়ে ফেলছিলাম। আমাকে ফের কয়েকজন ছাড়িয়ে নিয়ে এলেন। আমি ওদের বুকে ধমকে সরিয়ে দিলাম। তখন আম্মুকে ধরে আমার পাশে বসানো হলো। আম্মুর ওনার বুকের উপর হামলে পড়লেন। কেমন যেন ফ্যাস করে কাঁদছিলেন, গলা বসে গেছে হয়তো। ওনার কপালে খুব সস্পর্শে চুমু খেলেন, সারা মুখে বুকে চুমু খেয়ে যাচ্ছেন অনবরত। আল্লাহ তোরে কেন কেড়ে নিল বাপ? আমারে একবার আম্মু বলে ডাক না বাবু, একবার ডাক, আর বকবো না, তুই ভুল করলেও না, একবার ডাক। আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আর আমি আর কিসের জন্য বাঁচবো আল্লাহ? আমাকে আম্মুকে সরিয়ে মেজো ভাই, বাবা, বড় আপুর হাজব্যান্ড রাফি ভাইয়া ওনার খাটিয়া নিয়ে বেরোনোর জন্য রেডি হয়ে নিলেন। দরজায় গিয়ে বেরোনোর আগে আমি দৌড়ে এক গ্লাস পানি নিয়ে বাবার সামনে গেলাম। বাবা ওনাকে পানিটা খাইয়ে নিয়ে যাও, উনি কোথাও গেলে আমার হাতে পানি না খেয়ে বের হন না। আমার কথা শুনে বাবা আমার মাথায় হাত রাখলেন, তারপর ছলছল চোখে বেরিয়ে পড়লেন। বড় আপু আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন সেদিন। আমি তখন ওনার খাটিয়া দেখে যাচ্ছিলাম যতদূর দেখা যায়। মানুষটা চলে গেছেন, আমাকে আর আম্মুকে একলা করে দিয়ে গেলেন। মেজো ভাবি আর বড় আপু মিলে আমাকে রুমে নিয়ে এলো। আমি তখন ভাবলেশীন, রুমের আবহাওয়া যেন নিঃশ্বাস নেওয়ার দায় হয়ে পড়েছে আমার। আমাকে গোসলে নিয়ে ওনারা দরজায় দাঁড়িয়ে রইলেন কাফনের মতো সাদা কাপড় হাতে। ঘাড়ে বুকে তখনও ওনার ভালোবাসার চিহ্নগুলো জীবন্ত, অথচ মানুষটাই নাই এখনো। আমাকে নাকি শাড়ি পরানোর সময় মেজো ভাবি আর আপু নিজেকে সামলাতে পারলেন না, হয়তো কখনো ভাবেনি আমাকে এই বিষয়ে দেখতে হবে। দুজনে আমাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে, অথচ আমার কান্না পাচ্ছে না। হয়তো আমি কাঁদতে পারছিলাম না। বাবা শাফি ভাইয়ার বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলেন। সারা রাত বৃষ্টি হয়েছিল সেদিন। আম্মু ওনাকে আসতে দেখে বাবার দিকে ছুটে গেলেন। আমার বাবুকে থামায় আসছেন ভাইজান, এই বৃষ্টিতে ওরে একলা রেখে আসলেন? আমার ছেলেটা একদম বৃষ্টি সহ্য করতে পারে না ভাইজান, ও কেমনে থাকবে? ও রফিক, আমার বাবু আমারে কেমনে একলা করে রেখা চলে গেল রফিক। তখন ঘর ভর্তি মানুষ। কিছু মহিলা আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলেন গায়ের গয়না এক এক করে খুব খুলে ফেলার জন্য। আমি দিলাম না। তখন শুরু হলো নানা কথা গুঞ্জন। আম্মু, উনি আমাকে কখনো এগুলো খুলতে বারণ করছেন, ওনার কথায় খেলাপ করলে উনি খুব রেগে যাবে। আম্মু তুমি চেনো না তোমার ছেলেকে? আমার কথা শুনে আম্মু আমার বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন যেন আমাকে কোনো কিছু নিয়ে জোর না করা হয়। আর ইসলামের স্বামীর চিহ্ন বলে কোনো রীতি নেই, যা নেই তা নিয়ে আম্মুর কোনো মাথা ব্যথা নেই। আম্মুর এই কথায় কেউ কিছু বলল না।
আস্তে আস্তে এক এক করে পাড়া প্রতিবেশী সান্ত্বনা দিয়ে চলে গেলেন। শুধু রয়ে গেলেন কাছের মানুষগুলো। কেমন যেন একটা নীরবতা, কান ধাঁধিয়ে যাচ্ছে। বারবার মানুষটার কথা মনে পড়ছে। ইস, বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে, এভাবে ভিজে না জারি ফের জ্বর বাঁধাবে। ওনার মৃত্যুর 3 দিনেও আমি স্বাভাবিক সত্যটা মানতে নারাজ। সেদিন হসপিটালে এক ওয়ার্ড বয় এসে ওনার অফিস ব্যাগ, ফোন, রক্তে ভেজা আকাশি রঙের শার্টটা, হাত ঘড়িটা দিয়ে গেলেন। বাসায় তখন সবাই রয়ে গেছে। আমি একে একে ওনার জিনিসগুলো ছুঁয়ে দেখছিলাম, বুকের সাথে মিশিয়ে ধরছিলাম। আম্মু নিজেকে খুব শক্ত করে নিলেন। সাফি ভাইয়া আর রফিক ভাইয়াকে ডাকলেন বিস্তারিত সব শোনার জন্য। ওনার তাদের সাথে সন্ধ্যায় দেখা করার কথা ছিল। অফিস থেকে নাকি কিছুটা এগিয়ে বের হয়েছিলেন। শেষ বিকাল 5টার ফোনে কথা হয়েছিল। কোথায় তোরা, থাক আমি আসছি, এই ধরনের। কিন্তু ঘন্টা পার হয়ে গেলে আসার খবর নাই। সাফি ভাইয়ের ফোন ধরতে হসপিটালে এক নার্স ফোন ধরলেন এবং তাদের ঠিকানা দিলেন। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখে ওনার ট্রিটমেন্ট চলছে। 2-3 জন লোক ওনাকে নাকি হাসপাতালে ভর্তি করে রেখে গেছেন। অ্যাক্সিডেন্ট কেস বলে ভর্তি নিচ্ছিল না। এর মধ্যে তাদের একজন নাকি থানায় ফোন করিয়ে ব্যাপারটা সামলাতে নেয়। কিন্তু সাফি ভাইয়া তাদের কাউকেই পেলেন না। ডাক্তার বাড়ির লোকজন খবর দিলে বললেন বাসার লোকজন আম্মুকে ফোন দেয়। ডাক্তার জানায় সারা গায়ে জখম আর মাথায় অনেক ছোট ছোট আলপিন ধরনের পেরেক পাওয়া গেছে, যা মস্তিষ্কে আঘাত করেছে। সাফি ভাইয়াদের দেখা করার অনুমতি দিলেন। ওনারা ভেতরে যান। আফসাভাবে আমার আর আম্মুর নাম নিতে নিতেই নাকি 3 শ্বাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আম্মু খুব সাধারণভাবে চশমা খুলে চোখে জল মুছলেন। আমি তখনও ওনার জিনিসপত্র ঘেঁটে যাচ্ছি। দিন চলছে আর নিঃস্ব গতিতে, আর তার সাথে যোগ আছে মানুষের তাকে হারিয়ে ফেলার দিনের হিসাব। আম্মু এখন আর কাঁদে না। আপু আর মেজুভাবে সপ্তাহখানেক পর ফিরে গেলেন। মা বাবা আমাদের সাথে আছেন। এখানে থেকেই মা রোজ অফিস করছেন। রাতে আম্মু আর মা আমাকে মাঝখানে রেখে ঘুমোয়। রোজ রাতে তাদের কাছে আবদার করে জড়িয়ে ধরার, কিন্তু তাদের জড়িয়ে ধরাটা ওনার মতো হয় না। আমি চোখ বুঝি, ঘুমানোর চেষ্টা করি আর ভাবি সকালে হয়তো উনি চলে আসবেন, তারপর আমাকে ঠিক আগের মতো জড়িয়ে ধরবেন। রাতের পর সকাল আসেন ঠিকই, কিন্তু উনি আর আসেন না। মাঝে মাঝে অকারণে দরজা খুলে অপেক্ষা করি। সিঁড়িতে পায়ের আওয়াজ পেলেই ছুটে দরজায় কান পাতি আর ভাবি দরজা খুলে মুখটা বের করলে নিশ্চিত উনি দুষ্টামির ছলে চুমু খেয়ে বসবেন। নিজেই ভাবি আর একা একা হাসি। কখনো মনেই হয় নাই উনি নেই। সবসময় মনে হতো আশেপাশে আছেন, না হয় মনে হতো অফিসে গেছেন। একদিন দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমার হাতে অফিসের ব্যাগটা দিয়ে বলছে জলদি 1 গ্লাস পানি আনো তো তুলি। অমনি আমার ঘুমটা ভেঙে যায়। সেদিন সন্ধ্যায় ফুলি খালা রয়ে গেলেন। আম্মু তখন প্রায় ফুলি খালাকে রাতে রেখে দেন। বাবা ছাড়া সবাই আমার রুমে। ওনারা নিজেদের মতো করে কথা বলছে, আমি শুনছি। হুট করেই স্বপ্নটার কথা মনে হলো। আমি আলমারি থেকে ব্যাগটা বের করে আনলাম। আম্মুর আমার দিকে তাকিয়ে আছেন তখন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্রের মাঝে 2টো খাম পেলাম। একটাতে 2 দিনের ছুটি গ্র্যান্ট করার অ্যাপ্লিকেশন, আর একটা খাম খুলে আমার ভেতরটা ওলটপালট হয়ে গেল। ওটাতে একটা পজিটিভ প্রেগনেন্সি রিপোর্ট। লাস্ট চেক আপকে গিয়েছিলাম, মাস 3 হয়ে গেছে তখনকার রিপোর্ট এটা। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল যেন। এই সময়টা কত অপেক্ষা করেছি দুজন মিলে, কত কিছু সাজিয়েছি, প্ল্যান করেছি। আল্লাহ আমাকে যে এইভাবে অপূর্ণতার মাঝে পূর্ণতা দিয়ে দিবে আমি কখনো ভাবতে পারি নাই। আমার কাঙ্ক্ষিত সুখ, অথচ যাকে ঘিরে আমার সব কিছু, সেই মানুষটা নেই। বারবার ওনার হাসি মাখা মুখটা চোখে ভাসছিল। হুট করেই শেষ দেখা মলিন মুখটার মানুষটাকে ভেসে উঠল। মা আম্মু আমার কাছে আসতে আমি বিছানা লুটিয়ে গেলাম। আমার এত বড় সর্বনাশ কে করলো আম্মু? আল্লাহ আমার সব কেড়ে নিল আম্মু। আমার এই সুখ চাই না, ওনাকে ফিরিয়ে দাও তোমরা। আমার এত কষ্ট সহ্য হচ্ছে না। ও মা, তুমি ওনাকে ফিরিয়ে দাও না মা। আমাদের সন্তান আসবে, তুমি বলো। সে তার বাবার আদর পাবে না, তার কোলে উঠতে পারবে না। উনি
এত চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তখন থেকে আমার কাঠখোট্টা চোখ দুটো সজল হতে শুরু করলো। ওনাকে ডাকি, এখানে থেকে খুঁজি, কিন্তু খুঁজে পাই না। আমি আদৌ জানি না মানুষটা জেনেছিল কি না সে বাবা হতে চলেছে। আল্লাহ তাকে বাবা ডাকে শোনার সৌভাগ্যটা দিল না। আম্মু সেদিন ঠিকই বলেছিল, উনি যে কি আমি একদিন ঠিকই বুঝবো। আসলে আমি বুঝছি, কিন্তু এভাবে ওনাকে হারিয়ে সত্যি আমি ওনার মূল্য বুঝতে চাইনি। মাঝে মধ্যে আর নিজেকে আটকাতে পারি না, খুব কষ্ট হয়। ওনাকে খুব বকি, এত ভালোবাসার কি দরকার ছিল। এখন তো সেসব আমাকে প্রতিনিয়ত পুরাই। মা বাবা আমাকে ওনাদের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি যাইনি। করেই বা যাবই বা কী করে। আমাদের প্রথম মিলনের রাতে ওনাকে জড়িয়ে ধরে আমি কথা দিয়েছিলাম, এ বাড়ি এ ঘর আর আম্মুকে একা ফেলে আমি কোথাও যাব না। উনি না হয়ে আমার সাথে সারা জীবন কাটানোর কথা রাখতে পারলেন না, কিন্তু আমি রাখবো। সে তো স্বার্থপর মানুষের মতো আমার উপর সব শর্ত জারি করে পরপরে পাড়ি জমিয়েছে। ওনার আমাকে বলা শেষ কথাটা এখনও কানে বাজে, আম্মু মানুষটা তো মা বলতে অন্ধ ছিল। তার এত প্রিয় জিনিসটাকে অবহেলা কি করে আসি আমি, বলো। 7 মাসের আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো আমি যমজ বাচ্চা জন্ম দিতে চলেছি। ডাক্তারের মুখে কথাখানা শুনে আমি প্রথম চোখ বুঝে মনে মনে ওনাকে ডাকলাম, শুনছেন, আপনি টুইনদের বাবা হতে চলেছেন। ফের নিজের হেসে একটা দীর্ঘ। সব কিছু ঠিক থাকলে হয়তো মানুষটা আমার পাশে চেয়ারে বসে আমার হাতটা চেপে ধরতো। যমজ বাচ্চা বলে ডাক্তার আর রিস্ক নিল না। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমাদের ছেলে মেয়েকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে এলেন। ওনার খুব মেয়ের শখ ছিল। যখন যখন আমি ওসামার মতো একটা ছেলে লাগবে বলতাম, তখন উনি বলতো আমার মেয়েই লাগবে। মেয়ে বাবা মার জন্য আশীর্বাদ, বুঝলে। ওরা অলওয়েজ সব কিছুতে উদাসীন। আমি হাসতাম আর এক একটা যুক্তি টেনে ওনাকে ওনার মতো বোঝাতাম আর ঝগড়া করতাম। ছেলে মেয়ে দুটো একেবারে বাবাকে কপি করেছে, কিন্তু আমি পোড়া কপালই তাদের জন্মের 15 দিন পরে মেয়েটাকে হারিয়ে ফেললাম। হঠাৎ করে শ্বাসকষ্টের মতো হয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল। মেয়েটাও বাবার মতোই স্বার্থপর। বাপ মেয়ে একসাথে ফোন দিয়ে চলে গেছে। তারপর থেকে ছেলেকে বুকে করে আগলে আর আম্মুকে পাশে নিয়ে নিজের পথ চলা শুরু করি। পড়াশোনা শেষ করে 2 বছর একটা স্কুলে চাকরি নিয়েছি। ছেলেকে সময় দিতে পারছিলাম না বলে চাকরি ছেড়ে দিয়েছি। তার বাবা রেখে যাওয়া নামই 2 ভাই বোনের নাম রেখেছিলাম, সাদাত আর তুম্মি। মেয়েটা তো বাবার কাছে চলে গেল সেই কবে। সাদাতকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। সেই নাক, সে হাসি, সে রাগ, একটু চুপচাপ স্বভাবের। আম্মুকে দেখতাম প্রায় লুকিয়ে চুকিয়ে চোখের জল মুছছেন, আর আমি তো দীর্ঘশ্বাস ফেলতাম। এখনও তার কথাগুলো কানে বাজে। ডাইনিং টেবিলে এসে এখনও পানি খেয়ে হাতে করে রুমে নিয়ে যায়। সে পানি চাইছে বলে বছরের পর বছর যোগ হয় মানুষটা তাতে চলে গেছে খাতায়, কিন্তু সে আমার কাছে ঝাপসা হয় না, ঠিক আগের মতোই অমলিন। সাদাত যখন ক্লাস 5-এ পড়েন, একদিন বাবা ফোন নিয়ে জানতে চাইলেন চাচা নাকি আমাকে দেখতে চাইছে, খুবই অসুস্থ, ব্লাড ক্যান্সারের সাথে লিভার ক্যান্সার, আর তার সাথে হার্টের ব্লক তো আছে। চাচার সাথে আমার বিয়ের পর থেকে কোনো যোগাযোগ নেই, বলা যায় তিনি রাখতে দেননি আর কি। আম্মুকে নিয়ে সাদাতকে কোলে করে চাচাকে দেখতে গেলাম। সেখান থেকে আমার এক বড় চমকের অপেক্ষা করছিল, সেটা আমার জানা নেই। সাদাত কোনো অ্যাক্সিডেন্ট করেনি, তাকে প্ল্যান করে খুন করা হয়েছে, আর তার সবই হয়েছে আমার চাচার ইচ্ছে অনুসারে। কারণ হচ্ছে বাবার ভাগের সম্পত্তি, যা তিনি তার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে হাতিয়ে নিতে চেয়েছিলেন। আমার বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে কিছুদিন পর বাবা নাকি ওনাকে এক প্রকার জোর করে সব সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছিলেন ওনার ভবিষ্যৎ নাতির জন্য। সেই ক্ষোভে থেকেই এত কিছু। চাচা আমাকে সব খুলে বলে হাত জোর করে মাপ চাইলেন। আমি উল্টো ওনার পা জড়িয়ে ধরে বললাম, আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না চাচা। প্রতি মোনাজাতে আল্লাহর দরবারে আমি আপনার সুস্থতা কামনা করব। উনি আমার আয়ু আপনাকে দিয়ে দিক। আপনি শুধু আমার ছেলের বাবাকে ফিরিয়ে দিন, বেশি না, একদিনের জন্য তাকে বাবা ডাকার শোনার সৌভাগ্য করে দিন।
আমি জানি আমার এই চাওয়া অমূল্যহীন, যার কোনো অস্তিত্ব নেই। এই মানুষটাকে আমি কি ভেবে ক্ষমা করব তা আজও ভেবে পাই না। তবে সত্যি এই যে আমি আমার আপনজন দ্বারাই প্রিয়জনকে হারিয়েছি। এর কিছুদিনের মধ্যে একদিন খবর পেলাম চাচা মারা গেছেন। আম্মু এই শেষ শোকটা আর মেনে নিতে পারলেন না, খুব ভেঙে পড়েছেন। সাদাত যখন সবেমাত্র ক্লাস 5-এ, তখনকার এক সকালে আম্মুকে ডাকতে গিয়ে বুঝতে পারলাম উনিও আমাকে ফাঁকি দিলেন। তারপর থেকে মা বাবাই আগলে রেখেছেন আমাদের। ভাসুর দুজনই বিনা বাক্যে ঢাকার বাড়িতে আমাকে আমার নামে লিখে দিয়েছেন। সাদাতের কলেজে পড়াকালীন সময়ে বাবা, আর তার বছর দুয়েক পর মা চলে গেলেন প্রায় সবাই এক এক করে। এর মধ্যে কত মানুষ এসেছে এত জায়গা নিতে। অমন একটা মানুষের জায়গা কি কাউকে দেওয়া যায় না। অবশ্য এখানে আমি একা না, আমার মতো আরও অনেক মানুষ আছেন এখানে। আসার সময় ওনার সব জিনিসপত্র আর পুরাতন অ্যালবামটা নিয়ে এসেছি। একখান সঙ্গী তো লাগবেই। রোজ রাতে মানুষটাকে স্বপ্নে দেখি, সে সবার খোঁজ খবর নেয়। এমনকি সাদাতের 2 বছরের ছেলেটারও, বাচ্চাটার কথা খুব মনে পড়ে। আধো আধো বলিতে কি সুন্দর করে দিদুই ডাকতো। জানেন, আপনার ছেলেকে মনে হয় আমি আপনার মতো করে মানুষ করতে পারিনি। আর একা ভালো লাগে না, একটা কাঁধের খুব প্রয়োজন। আমাকে আপনার খুব প্রয়োজন। জবাবে উনি যেন ফিসফিসিয়ে কি বলে তা শুনতে আমি হাসি। ঘুম ভেঙে যায়, কিন্তু মুখের হাসিটা ঠিক বজায় থাকে। ব্যাগে থেকে পুরনো অ্যালবামটা বের করে আমাদের খুব প্রিয় ছবিটা দেখি, ওই যে শিমুল ভাইয়ের তোলা। আম্মু যেদিন আংটি পরিয়ে দিলেন, ওনার পাশে বসে কাঁদছি আর মানুষটা অবাক হয়ে দেখছে আমায়। হাত বুলিয়ে ছবিটাতে বুকে চেপে ধরে বসে থাকি। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হবে হয়তো। কেন যেন আজকাল বৃষ্টি বড্ড ভয় করে, আগে করতো না। জীবনে অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষগুলো তো এই বৃষ্টির সাথে জীবনে এসেছিল, কিন্তু তারা ছিলেন এক পশলা বৃষ্টির মতো ক্ষণিকের। দমকা হওয়ার সব ধুয়ে মুছে শেষ। আজকাল বৃষ্টি দেখলে ছেলেটার জন্য মন কাঁদে। এমন কত বৃষ্টিতে ওকে বুকে জড়িয়ে ধরে কেঁদছি। যতই হোক, নারী ছেড়ে ধন তো, শত ভুলেও পরম মায়া কাটাতে পারি না। এসব কথা ভাবতে ভাবতে বারান্দায় আফসা আলোতে এসে বেঞ্চে বসে ঝাপসা চোখে দৃষ্টিতে দেখতে থাকে বাহিরের বৃষ্টি। বৃষ্টির জলে পা ভেজালাম, তার পুড়িয়ে দেওয়া নূপুর এখন আমার পায়ে। এই নূপুরে আর শব্দ হয় না। সুতোর ক্ষয়ে যাওয়া অংশে জোড়া দিয়েছে খানে খানে। মানুষটা আমার বড্ড পুড়ায়। বারবার কষ্টের জ্বালা সইতে না পেরে শুরু থেকে বারংবার ভাবি, আমার জীবনের এক পশলা বৃষ্টি, হ্যাঁ, এক পশলা বৃষ্টি আসছে।